আরশাদের কথাবার্তার ভঙ্গিতে কোনো রকম পরিবর্তন আসেনি। তার কথা শুনে কেউ বুঝতেই পারবে না যার সঙ্গে সে কথা বলছে সে তার সদ্য বিবাহিত স্ত্রী। আরশাদ অরার সঙ্গে এখনও ম্যানেজারের মতো করেই কথা বলছে। অবশ্য এটাই তো স্বাভাবিক। বিয়েটা হচ্ছে ক্ষণিকের জন্যে। এই বিয়ের কোনো ভিত্তি তার কাছে না থাকাই স্বাভাবিক। অরার কাছে কি আছে সে নিজেই বুঝতে পারছে না। আরশাদের ধারণাই ঠিক হলো। এয়ারপোর্টে নেমেই একরাশ সাংবাদিকের ভিড় লক্ষ্য করলো অরা। আরশাদের ড্রাইভার আগে থেকেই গাড়ি নিয়ে এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছিল তার জন্যে। ভিড় এড়িয়ে একা একা গাড়ির কাছে পৌঁছাতে পৌঁছাতেই হাঁপিয়ে উঠল অরা। উৎসুক সাংবাদিকের দল বাড়ি পর্যন্ত ফলো করেছে তাকে। অরা বাড়ির ভেতর চলে যাওয়ার পর সকলে জড়ো হয়েছে বাড়ির সামনে। যদিও এ বাড়ির সিকিউরিটি গার্ডরা বাড়ির সামনে কোনো সাংবাদিককে ভিড় করতে দেয়নি, তাই তারা গিয়ে জড়ো হয়েছে খানিক দূরে। অপেক্ষায় আছে আরেকবার অরাকে ক্যামেরাবন্দি করার। মতিউর অরার জন্য এ বাড়ির গেস্ট রুমটা খুলে দিয়েছে। সে তো 1 বছরের জন্য এ বাড়ির গেস্ট। আরশাদের এ বাড়িতে আগেও অগণিতবার এসেছে ওরা, তবে কোনো বাড়ি এমন অনুভূতি হয়নি। এই অনুভূতির কোনো নাম নেই, একে ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। এই বিচিত্র অস্থিরতা কিছুতেই থামতে চাইছে না। সীমাকে ফোন করে খবর দিল ওরা। এই বাড়িতে তার কোনো জিনিসই নেই। নিজের জামাকাপড় আর অন্যান্য জিনিস ছাড়া তো আর থাকা সম্ভব নয়। সীমা যখন ওরার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ির সামনে এলো, দূরে থাকা সাংবাদিকদের ভিড়ে যেন প্রবল ঢেউ খেলে গেল। সবাই ব্যস্ত হয়ে গেল আরশাদ হকের স্ত্রীর সঙ্গে যে দেখা করতে এসেছে তাকে ক্যামেরাবন্দি করতে। সীমাকে দেখে কান্নায় ভেঙে পড়ল ওরা। মনের ভেতরে জমিয়ে রাখা অনুভূতিগুলো কেবল আপন মানুষের সামনে প্রকাশ করা যায়। সীমা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ক্রমে নিজেই অবাক হয়ে যাচ্ছে। অরার কি হয়ে গেল হুট করে? তার দেখা সব থেকে সাহসী মেয়েটা এমন করে ভেঙে পড়ল। অবশ্য অরাকে দোষ দিয়েও কোনো লাভ নেই। যে ধরনের বাজে বাজে মন্তব্য তাকে করা হয়েছে এতে ভেঙে পড়াটাই স্বাভাবিক। বেশ অনেকটা সময় লাগলো অরা শান্ত হতে। চোখের জল মুছে অরা চুপচাপ গিয়ে বসলো বিছানার উপরে। সীমা তার সামনে বসতে বসতে হালকা গলায় বলল, বাপ রে বাপ, আমার তো বিছানায় পা উঠিয়ে বসতেই ভয় করছে। আশাদের বাড়ির গেস্ট রুমের বিছানায় বসে আছে, ভাবা যায়? অরাকে একটু সহজ করার জন্য এমন হালকা ধরনের কথা বলছে সীমা। তবে হলো হিতে বিপরীত। অরা বিরক্ত হয়ে বলল, আমার জীবনের 12টা বেজে গেল আর তুই ফাজলামো করছিস। সীমা আহত গলায় বলল, 12টা বাজতে যাবে কেন? তুই তো রীতিমতো স্টার হয়ে গেছিস। ফেসবুকে সমস্ত সিনেমার গ্রুপে তোকে নিয়ে আলোচনা হচ্ছে। মানুষের তো তোকে নিয়ে আগ্রহের শেষ নেই। অরা ক্লান্ত গলায় বলল, বিরক্ত লাগছে আমার, মানুষের অ্যাটেনশন পেয়ে অভ্যস্ত না তো তাই। এটা তো পজিটিভ অ্যাটেনশন। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর মানুষজন বাজে কথা বলছিল, কিন্তু বিয়ের খবর সামনে আসার পর থেকেই তো সব বদলে গেল। অরা ভয়ার্ত গলায় বলল, তুই কি এর মাঝে ভার্সিটিতে গিয়েছিলি সীমা? ওখানেও কি সবাই আমায় নিয়ে বাজে কথা বলছে? আরে না, পৃথিবীর সবাইকে খারাপ মনে করিস নাকি? ভার্সিটির সবাই বলা বলি করছিল ওনার মতো ভালো মেয়ে কোনো খারাপ কাজ করতেই পারে না। কথাটা পুরোপুরি সত্যি নয়। ভার্সিটিতে এই কয়দিনে বিশাল ঝামেলা বেঁধে গেছে। ভিডিও ভাইরাল হওয়ার পর একদল সাধু শিক্ষার্থী ডিপার্টমেন্ট হেডের কাছে গিয়ে বলেছে এই মেয়েকে অবিলম্বে ভার্সিটি থেকে বহিষ্কার করা হোক। ওই সময় বেশ দৌড়ঝাঁপ করতে হয়েছে সীমাকে। ডিপার্টমেন্ট হেডকে এসে বুঝিয়েছে ভিডিওতে অরার কোনো দোষ নেই। তার সঙ্গে কোনো প্রকার কথা না বলে এভাবে বহিষ্কার করা অযৌক্তিক। ডিপার্টমেন্ট হেড শেষমেশ সীমার কথা শুনেছে। এ ছিল গতকালের ঘটনা। আজ তো বিয়ের খবরটাই সামনে চলে এলো। এতক্ষণে ভার্সিটির উত্তাপ নিশ্চয়ই শান্ত হয়েছে। এ কথাটা আপাতত অরার না জানলেও চলবে। বেচারির মনের অবস্থা এমনিতেও ভালো না। সীমা হঠাৎ কি যেন মনে করে খিলখিল করে হেসে উঠল। হাসির তীব্রতা এতটাই যে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা। অরা ভ্রু কুঁচকে বলল, হাসছিস কেন? সীমা হাসি না থামিয়েই বলল, এমনি। এমনি এমনি এমন পাগলের মতো কেউ হাসে? আমি বলছিলাম না? কি? সীমা ফুর্তির ভঙ্গিতে বলল, আশাদের সঙ্গেই তোর কিছু একটা হবে, তখন তো বিশ্বাস করিসনি। অরা কঠিন গলায় বলল, স্যার আমাকে শখের বসে বিয়ে করেনি সীমা, পরিস্থিতি চাপে পড়ে বাধ্য হয়েছে। সীমা আক্ষেপ জড়িত কণ্ঠে বলল, এটাই একমাত্র আফসোস, বুঝলি? কোথায় ভেবেছিলাম আশা তোর প্রেমে পড়বে, রোম্যান্টিকভাবে প্রপোজ করবে, কিন্তু না। থাক, কি আর করা, বিয়ে যে হয়েছে এতেই আমি খুশি। তুই ভুলে যাচ্ছিস সীমা, বিয়েটা 1 বছরের জন্য হয়েছে। 1 বছর মানুষের সামনে হ্যাপি ফ্যামিলির অভিনয় করতে হবে আমায়। আরে ধুর, 1 বছরে কত কিছু বদলে যায়। আপাতত তুই আশাদ হকের বউ, এই সত্য কেউ পাল্টাতে পারবে না। আশাদ হকের বউ,
কথাটা ঝনঝন করে বেজে উঠল অরার কানে। গায়ে কাটা দিয়ে গেল। মনের মাঝে একরাশ অস্থিরতা খেলে বেড়াচ্ছে। সে অস্থিরতা থেকে নিস্তার পাবার জন্য সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। দিনভর শুটিং শেষে বিছানায় গা এলিয়ে দিল আরশাদ। গত 2 দিনে তার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের লেশ মাত্র প্রভাব পড়েনি শুটিংয়ে। আরশাদ যখন কাজ করে তার পূর্ণ মনোযোগ দিয়েই করে। দিন শেষে এই কাজটাকেই তার সব থেকে আপন বলে মনে হয়। হঠাৎ তার বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি করলো ফোনের রিংটোন। আরশাদ বিরক্ত দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে দেখলো ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে তার মায়ের নাম। সর্বনাশ করেছে। বিয়ের ব্যাপারটা নিশ্চয়ই এতক্ষণে তার কানে পৌঁছে গেছে। বিয়ের আগে মা বা আপাকে জানানোর কোনো প্রয়োজন মনে করেনি আরশাদ। বিয়ে তো আর সত্যিকার অর্থে হচ্ছে না, পরিস্থিতির চাপে পড়ে বিয়ে, এতে আবার জানানোর কি আছে। আরশাদ ফোন রিসিভ করে কিছু একটা বলতে যাবে তার আগেই সেলিনা হক অপর প্রান্ত থেকে উদ্গ্রীব গলায় বললেন, আরশাদ, তুই ওরাকে বিয়ে করেছিস? আরশাদ ক্লান্ত গলায় বলল, হুম। কেন? আরশাদ হাই তুলতে তুলতে বলল। এমনি। সেলিনা হক ধমকে সুরে বললেন, এটা কি ধরনের উত্তর আরশাদ? ঠিক করে উত্তর দে। তুমি ঠিক করে প্রশ্ন করো, আমি তাহলে ঠিক করে উত্তর দেব। কবে বিয়ে করেছিস তুই? 3-4 দিন হলো। যদিও বিয়েটা হয়েছে গতরাতে, তবে গণমাধ্যমে জানানো হয়েছে বিয়ে হয়েছে 4 দিন আগে। প্রকৃত সত্যিটা আপাতত মাকে জানালো না আরশাদ। সেলিনা হক ব্যথিত কণ্ঠে বললেন, আমি কি এতটাই পর হয়ে গেছি আরশাদ? বিয়ের আগে আমার অনুমতি নিয়ে তো দূরে থাক, একটাবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? আরশাদ আর কথা না বাড়িয়ে বলল, সরি মা, ভেবেছিলাম তুমি রাগ করবে, তাই জানাইনি। আমি রাগ করবো কেন? বরং আমি খুশি হয়েছি। আরশাদ অবাক গলায় বলল। খুশি হয়েছো? সেলিনা হক হাসি হাসি কণ্ঠে বললেন, হ্যাঁ, ওরার মতো ভালো মেয়ে দুটো হয় না। আমি তো সেই কবে থেকে ওকে তোর জন্য পছন্দ করে রেখেছিলাম। তুই রাগ করবি দেখে কখনো বলিনি। তোরা নিজেরা বিয়ের ঝামেলা মিটিয়ে নিয়েছিস, ভালোই হয়েছে। দীর্ঘশ্বাস ফেলল আরশাদ। বিয়ে নিয়ে মায়ের এই আনন্দ তার মোটেও সহ্য হচ্ছে না। 1 বছর পর ডিভোর্সের সময় মাকে বোঝাতে গিয়ে আবার কাঠখড় পোড়াতে হবে তাকে। কার ভালো লাগে বারবার এই ঝামেলার সম্মুখীন হতে? একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছে ওরা, তবে সেই চেষ্টা সফল করা যেন দুঃসাধ্য পর্যায়ে পৌঁছে গেছে। রাতে ঘুমাতে গেলে চোখের সামনে ভেসে ওঠে মানুষের নোংরা নোংরা সব মন্তব্য। ওরা জানে ওই মানুষগুলোর একটা কথাও সত্যি নয়। মানুষগুলো একসঙ্গে জড়ো হয় চেঁচিয়ে তাকে চরিত্রহীন ডাকলেও এই সত্য কেউ বদলাতে পারবে না যে ওরা চরিত্রহীন নয়। তবুও মাঝে মধ্যে বিচিত্র এক কষ্ট হয়। একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দেওয়ার জন্য কথার বুলেটের থেকে ভারী অস্ত্র আর কিছুই হতে পারে না। ওরা ভেবে পায় না ফেসবুক তাকে নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে মানুষগুলো তার মুখোমুখি দাঁড়ালে কি হতো। তারা কি ওরার মুখের সামনে তাকে নিয়ে বাজে কথা বলার সাহস পেত? মোটেই না। মোবাইল স্ক্রিনের আড়ালে লুকিয়ে মনে যা আসে তাই বলা খুব সহজ। খারাপ মন্তব্যের স্রোতে আপাতত ঠান্ডা হয়েছে, তবুও ওরাকে নিয়ে আলোচনা শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। আরশাদ হকের স্ত্রী বলে কথা, তাকে নিয়ে মানুষের আগ্রহ একেবারেই তুঙ্গে, বিশেষ করে তার বানিয়ে বানিয়ে বলা এই ভালোবাসার গল্পে। বিয়ের ঘোষণার পর থেকে ওরার ফলোয়ার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 20 লাখে। আগে পোস্ট করা ছবিগুলোর নিচে মানুষের একটাই কমেন্ট, আশাদের সঙ্গে আপনার প্রেমটা শুরু হলো কি করে? ফোন থেকে ফেসবুক অ্যাপটাই ধরে ফেলে দিয়েছে ওরা। তার কোনো প্রয়োজন নেই অজানা মানুষের অহেতুক অ্যাটেনশন। বাজে মন্তব্য নিয়ে দুশ্চিন্তা পর্ব শেষে ওরার দুশ্চিন্তা শুরু হয় এই বিয়েটা নিয়ে। আচ্ছা, সে কি বিয়েটা করে ঠিক কাজ করলো? বিয়েটা না করলে এখনো তাকে জর্জরিত হতে হতো মানুষের কথার বুলেটে। তাকে সকলের দৃষ্টিতে একটা চরিত্রহীন বাজে মেয়ে হয়ে থেকে যেতে হতো। আর বিয়ে করেই বা কি হলো? যে বিয়ের কোনো ভিত্তি আরশাদের কাছে নেই, তার কাছে যে আছে এমনটা নয়। ওরা মনে করে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সম্পর্ক এই পৃথিবীতে কমই আছে। বিয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে দুটো মানুষের জীবন। মানুষ তাকে বিয়ে করে যাকে সে জীবনের থেকে বেশি ভালোবাসে, আজীবন যাকে কাছে রাখতে চায়। ওরার বারবার মনে হচ্ছে ইমেজ রক্ষার খাতিরে এই বিয়ে করে বিয়ে শব্দটাকে অপমান করেছে সে এবং আরশাদ। বিচিত্র এক অপরাধবোধ ঘিরে ধরেছে তাকে। আরশাদের এই বাড়িটা একটু একটু করে আপন হতে শুরু করেছে ওরার কাছে। যদি এর আগে কাজের খাতিরে বহুবার আসা হয়েছে এখানে, তবে তার বিচরণ বসার ঘর এবং স্টাডি রুম পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এখন এই পুরো বাড়িটাকে ঘুরে ঘুরে দেখার সুযোগ পাচ্ছে ওরা। এই বাড়ির দোতলায় 4টা ঘর আর নিচতলায় 5টা। ওরা যে গেস্ট রুমে থাকছে সেটা নিচতলায়। উপরে 4টা ঘরের সব থেকে বড় আর সুন্দর ঘরটায় আরশাদ থাকে। বাকি ঘরগুলোর একটায় তার বিশাল লাইব্রেরি। কোনো এক ইন্টারভিউতে আরশাদ একবার বলেছিল একটা সময়ে তার প্রবল বই পড়ার শখ ছিল, তবে সেই শখের তীব্রতা যে এত ভয়াবহ তাকে জানত।
লাইব্রেরির 4টা দেয়ালের 3টা জুড়ে প্রকাণ্ড লাইব্রেরি। দেশি বিদেশি এমন কোনো লেখক নেই যার বই নেই এখানে। তবে সমস্যা একটা, বইগুলো সুন্দর করে সাজানো নেই। এক এক লেখকের এক এক বই এক এক তাকে ছড়িয়ে আছে। কোনো জায়গায় আবার বাংলা বইয়ের মধ্যে একটা ইংরেজি বই পড়ে আছে। বই পড়া যেমন আনন্দের, বইগুলো বিভাগ অনুযায়ী সাজিয়ে রাখা ঠিক ততটাই আনন্দের। আরশাদ দীর্ঘদিন এই লাইব্রেরিতে পা রাখে না বলেই হয়তো বইগুলো সাজানো নেই। ওরা ঠিক করে রেখেছে একদিন সময় সুযোগ করে সে নিজেই বইগুলো সাজিয়ে রাখবে। এতে নিশ্চয়ই আরশাদ রাগ করবে না। লাইব্রেরি ঘরে খয়েরি রঙের বিশাল এক সোফা আছে। ওরা সন্ধ্যাবেলাটা আজকাল এখানেই কাটে। এক মগ কফি বানিয়ে একটা বই নিয়ে বসে পড়ে সে। সময়টা দারুণ কেটে যায়। বই পড়ার শখ তার মধ্যেও নেহায়েত কম নেই। তবে জীবনের করুণ পরিস্থিতি তাকে কখনো বই সংগ্রহ করে শখের বশে তা পড়তে দেয়নি। এখন যখন সুযোগ পেয়েই যাচ্ছে, কেন শুধু শুধু সেই সুযোগ হাতছাড়া করতে যাবে ওরা? সকালের দিকে বাড়িটা জমজমাট থাকে। বাড়ি পরিষ্কার করার জন্য প্রতিদিন 4টা স্টাফ আসে। মতিউরের নির্দেশে তারা পুরো উদ্যমে পরিষ্কার করার কাজে নেমে পড়ে। বাবুর্চি আব্দুল চলে আসে তার দুজন সঙ্গী নিয়ে। সকাল থেকে বিকাল পর্যন্ত রান্নাঘরটা তাদের দখলেই থাকে। ওরা বহুবার চেষ্টা করেছে সকালবেলা নিজের কফিটা নিজে বানাতে, কোনো বাড়ি সক্ষম হয়নি। আব্দুল প্রতিবারই আটকে উঠে বলেছে, আপনি কফি বানাইবেন কেন ওরাফা? আমি কি মইরা গেছি? দূরের আকাশে যেমন ক্রমেই সূর্যের তীব্রতা কমে আসে, ঠিক তেমনি দিন যতই বাড়তে থাকে এই বাড়িতে নেমে আসে এক শান্ত পরিবেশ। আব্দুল রান্নাবান্না শেষে তার দলবল নিয়ে চলে যায়। পরিষ্কার করতে আসা স্টাফরাও সন্ধ্যার আগ দিয়ে চলে যায়। সবশেষে মতিউর বাড়ির চাবি ওরাকে বুঝিয়ে দিয়ে চলে যায়। আরশাদ রাতে বাড়িতে কোনো প্রকার মানুষজন পছন্দ করে না বলে এরা কেউ থাকে না। এই বিশাল বাড়িতে একা একা গা ছমছম করে ওঠে ওরার। তবে ভয় লাগে না। তাকে ছোটবেলায় কেউ কোনোদিনও ভূতের ভয় দেখায়নি বলে তার মধ্যে ভয় ব্যাপারটা নেই। ওরা শুধু অবাক লাগে এই ভেবে জীবন কতটা অদ্ভুত। কোথায় তার এখন শুটিং ইউনিটের সঙ্গে সিলেটে থাকার কথা ছিল, কিন্তু ওরা এখন ঘুরে বেড়াচ্ছে আরশাদের বাড়িতে, তাও আবার তার স্ত্রী হয়ে। বাড়ির সামনে সাংবাদিকদের ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সিকিউরিটি গার্ডরা বাড়ির সামনে বা আশেপাশে তাদের জড়ো হতে দেয় না, তবুও ঘর থেকে বের হবার কোনো প্রকার সাহস করে উঠতে পারছে না ওরা। সীমা মাঝে মধ্যে দেখা করতে এলেও কয়েকদিন ধরে সেটাও বন্ধ হয়ে গেছে তার গ্রামের বাড়িতে। সীমার বাবার সঙ্গে তার দীর্ঘদিনের ঝগড়া। মেয়ে এইচএসসি পাশ করার পর তিনি চেয়েছিলেন সীমাকে বিয়ে দিয়ে দিতে। উপযুক্ত পাত্রও পেয়েছিলেন। ছেলে সিঙ্গাপুরে চাকরি করে, ঢাকায় নিজেদের ফ্ল্যাট। ছেলে আশ্বাস দিয়েছিল বিয়ের পর সীমাকে পড়াবে। পড়াশোনা শেষ করে সীমাও তার সঙ্গে সিঙ্গাপুরে গিয়ে থাকবে। স্বপ্নের মতো সুন্দর এই প্রস্তাব নিমিষেই ভেঙে চুরমার করে দেয় সীমা। তার কথা, বিয়ের আগে সব ছেলে বলে স্ত্রীকে পড়াবে, কিন্তু বিয়ের পর শেষমেশ পড়াশোনা চালিয়ে যেতে পারে কয়জন মেয়ে? তার উপর আবার সিঙ্গাপুরে গিয়ে থাকার বিষয়ে তার ঘোর আপত্তি। সে সিঙ্গাপুরে গিয়ে থাকতে যাবে কেন? এই গরিবের দেশে তার জন্ম হয়েছে, এখানেই মরবে সে। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর বাবা মেয়ের মাঝে বাঁধে ঘোর ঝগড়া। ঝগড়ার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাবা এক পর্যায়ে সীমাকে বলে দেন নিজের মরা মুখ দেখার অধিকার পর্যন্ত দেবেন না মেয়েকে। সীমাও রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে আসে। ঢাকায় এসে নিজেই নিজের থাকার ব্যবস্থা করে। ওরাকে খুঁজে পায়, ফ্রিল্যান্সিং করে নিজেকে প্রতিষ্ঠিত করে, নিজের পড়াশোনার খরচ নিজেই যোগায়। এতদিনে বাবা মেয়ের মধ্যকার পাথর গলতে শুরু করেছে। সীমা আগেকার মতো অভিমান নিয়ে বসে নেই। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাই সে ছুটে চলে এসেছে গ্রামের বাড়ি। পরিবারের সঙ্গে কারো এমন বন্ধন দেখলে খুব আনন্দ হয় ওরার। তার তো পরিবার নেই, তাই সে জানে এই সম্পর্কের গুরুত্ব কতটুকু। প্রায় 20 দিন পর শুটিং শেষে কাল রাতে বাড়িতে ফিরেছে আরশাদ। সে বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে কেমন এক শীতল হাওয়া বয়ে যাচ্ছে। সকলে আজ কাজও করছে কেমন ধীর স্থির ভঙ্গিতে। একটু শব্দ হলে যদি আরশাদের ঘুম ভেঙে যায়। ওরা অবাক হয়ে লক্ষ্য করলো ঘড়ির কাঁটা ঠিক 1টার ঘরে। সে জানতো আরশাদ দেরি করে ঘুম থেকে ওঠে। তাই বলে এতটা দেরি? প্রতিদিন কি এতটাই দেরি করে নাকি টানা শুটিং করে বেচারা একটু ক্লান্ত পরিশ্রান্ত? কাল রাতে বাড়িতে পা রেখে আরশাদ সোজা নিজের ঘরে চলে গিয়েছে। ওরার সঙ্গে তার দেখা হয়নি, অবশ্য ভালোই হয়েছে। বিয়ের ঘটনার পর আরশাদের মুখোমুখি হওয়ার কথা কল্পনাতে আনলেও কেমন অস্থির লাগে ওরার। এই 20 দিনে ফোনে অসংখ্যবার কথা হয়েছে তার সঙ্গে। আরশাদ তার স্বভাব মতো বেশ কয়েকবার ধমকও দিয়েছে ওরাকে, তবে কাজের বাইরে কোনো কথা তাদের হয়নি। অবশ্য না হওয়াটাই তো স্বাভাবিক, তারা তো সত্যিকারের স্বামী স্ত্রী নয়। কিন্তু সমস্যা হলো একজন তাকে আরশাদের সত্যিকারের স্ত্রী ভেবে বসে আছেন, আরশাদের মা। ওরা ঢাকায় চলে আসার পরপরই সেলিনা হক তাকে ফোন দিয়ে প্রায় ঘন্টাখানেক কথা বলেন। এই দীর্ঘ কথোপকথনের সারমর্ম হলো ওরা আর আরশাদ যে বিয়ে করেছে এতে তার আনন্দের সকল সীমা ছাড়িয়ে গেছে। ওরার মতো লক্ষ্মী একটা মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে তিনি ধন্য। আনন্দের বহিঃপ্রকাশ কেবল কথা পর্যন্তই সীমাবদ্ধ রাখেননি তিনি। ওরাকে অপরূপ সুন্দর একটা সোনার হার পাঠিয়েছেন। এটা নাকি তিনি যত্ন করে রেখে দিয়েছিলেন পুত্রবধূকে দেবেন বলে।
ওরা ভেবে পায় না পুত্রবধূকে দেওয়ার জন্য যত্ন করে রেখে দিলে তো এই হার নওশিনের পাবার কথা। নওশিনের কথা মনে পড়তেই অরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। না জানি এই বিয়ে নিয়ে তার প্রতিক্রিয়া কেমন। নওশিনের কানাডা থেকে ফিরে আসতে আরও কয়েক মাস বাকি। কানাডা থেকে ফিরে সে কি আর কোনোদিনও স্বাভাবিক চোখে দেখতে পারবে ওরাকে? নওশিন যেমনই হোক না কেন, ওরা মনে মনে তাকে অসম্ভব শ্রদ্ধা করে। তার কারণেই তো এই সুন্দর জীবনটা পেয়েছে ওরা। নওশিন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে তার আসলে কষ্টকর হবে। ওরার ভাবনায় ছেদ পড়ল মতিউরের ডাকে। আফা, স্যার আপনারে ডাকে। ওরার স্বাভাবিকভাবে বলল। স্যার উঠেছেন? মতিউর কয়েক মুহূর্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ওরার দিকে। মনে মনে নির্ঘাত ভাবছে এই মেয়েটা বিয়ের পরও আরশাদকে স্যার ডাকছে কেন। ওরার কিছুই করার নেই এতে। এক নিমিষে তার দীর্ঘদিনের অভ্যাস ছেড়ে আসা তো আর সম্ভব নয়। মতিউর বলল। জি উঠছে, বারান্দায় আপনার লাগিয়া অপেক্ষা করতেছে। আরশাদের চোখে মুখে আজ বিচিত্র এক স্নিগ্ধতা ছেয়ে আছে। টানা শুটিংয়ের ফলে ক্লান্তির কোনো ছাপই পড়েনি চেহারায়। শান্ত ভঙ্গিতে কফির কাপে চুমুক দিয়ে সুইমিং পুলের দিকে তাকালো। বারান্দার এই সুইমিং পুল নিয়ে কথার বাড়াবাড়ি শেষ নেই। প্রতিবার আরশাদের কাছে এসে সবার আগে নামবে এই সুইমিং পুলে। কতদিন হয়ে গেল মেয়েটার দৃষ্টি সীমানার বাইরে, কবে যে ফিরে আসবে কথা। ওরা ইতস্তত ভঙ্গিতে বসে আছে আরশাদের মুখোমুখি। সেই কখন থেকে নীরবতা জালে নিজেকে জড়িয়ে রেখেছে আরশাদ। নীরবতা মাঝে মাঝে অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে। ওরা প্রাণপণ চাইছে আরশাদ মুখ খুলুক, কিছু একটা বলুক। ওরা সেই ইচ্ছা পূরণ করে আরশাদ বলল। ঠিক আছে তুমি? ওরা অস্পষ্ট গলায় বলল। জি স্যার। আরশাদ শান্ত গলায় বলল। এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? ওরা না সূচক মাথা নাড়ালো। তার হৃদস্পন্দন ক্রমেই বেড়ে যাচ্ছে। এখন তো মনে হচ্ছে নীরবতাই ভালো ছিল। আরশাদ মুখ খোলার সঙ্গে সঙ্গে কেমন এক অস্থিরতা খেলে যাচ্ছে তার মনে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আরশাদ দীর্ঘশ্বাসে ফেলে বলল। আই এম সরি ওরা। ওরা হতবাক গলায় বলল। আপনি কেন সরি বলছেন স্যার? আমার কারণে তো তোমাকে এত বাজে কথা শুনতে হলো। না স্যার, আপনি তো আমার উপকারই করেছেন। ওই দিন আপনি ডক্টর ডেকে না আনলে সত্যি আমার খবর হয়ে যেত। আরশাদ গম্ভীর গলায় বলল। মানুষের বাজে কথা মন খারাপ করো না ওরা। কিছু মানুষের কাজে ঘটনার আদি অন্ত না জেনে মনে যা আসে তাই বলা। আমি তো অভ্যস্ত। ওরা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো। আপনার কষ্ট হয় না স্যার? আরশাদ তার ছেলের হাসি হেসে বলল। না, বরং এদের জন্য মায়া হয়। প্রকৃত সত্যটা এরা কোনোদিনও জানতে পারবে না। মিথ্যার আশ্রয় নিতে নিজেদের পাপের পাল্লা ভারী করছে। ওরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশাদের দিকে। এ পৃথিবীতে আরশাদ যতটা আনন্দ পেয়েছে তার থেকে নেহাত কম কষ্ট পায়নি। এত কিছুর পর তবুও এতটা ইতিবাচক কি করে থাকতে পারে সে? আরশাদ পরিষ্কার গলায় বলল। চাকরি নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। তুমি আমার ম্যানেজারই থাকবে। আপাতত কয়েকটা মাস বাড়িতে থেকে কাজ করো। নিতান্ত প্রয়োজন ছাড়া আমার সাথে শুটিংয়ে যেতে হবে না। আর 1 বছর পরেও তুমি আমার ম্যানেজার থাকবে। ওরা বিভ্রান্ত গলায় বলল। কিন্তু স্যার। ওরার কথা শেষ হবার আগেই আরশাদ বলল। নানা মানুষ নানা কথা বলবে, প্রশ্ন তুলবে। 2 বছর পরেও একসাথে কাজ করছে কি করে? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম, নেইদার শুট ইউ। মানুষের কথা এড়িয়ে যাওয়া এখন থেকেই শিখে নাও, ভবিষ্যতে কাজে লাগবে। জি স্যার। এখানে কমফোর্টেবলে থেকো। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। বিভ্রান্ত দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে ওরা। বিরাট ঝামেলা করে ফেলেছে সে। আরশাদের লাইব্রেরি সকল বই একসঙ্গে বুক সেলফ থেকে মেঝেতে নামিয়ে রেখেছে। ওরা প্রথমে ভেবেছিল বিষয়বস্তু অনুযায়ী বইগুলো সাজাবে। এই যেমন সায়েন্স ফিকশনের বইগুলো একদিকে, প্রেমের উপন্যাস একদিকে, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই একদিকে, ইংরেজি বইগুলো একদিকে। কিন্তু সমস্যা হলো ওরা জানে না কোন বইয়ের বিষয়বস্তু কি। বেশিরভাগ বইয়ের মলাটে তার ভেতরকার বিষয়বস্তু লেখা থাকে না। ওরা এখন চিন্তা ভাবনা করছে লেখক অনুযায়ী বইগুলো সাজাবে। প্রত্যেক লেখকের বই আলাদা আলাদা তাকে থাকবে, কিন্তু এখানেও বেঁধেছে বিপত্তি। এই বিশাল ঘরের মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো বই। একজন লেখকের সবগুলো বই খুঁজে বের করে তা সাজিয়ে রাখতে রাখতেই অনেক সময় লেগে যাবে। তাতে অবশ্য কোনো সমস্যা নেই, হাতে প্রচুর সময় আছে। অলস সময়গুলো পার করার কোনো উপায় খুঁজে পাচ্ছে না বলেই ওরা এই বইগুলো নিয়ে বসেছে। কাজের মাঝে হঠাৎ ব্যাঘাত সৃষ্টি করলো ফোনের রিংটোন। এই ভর দুপুরে আবার কে ফোন করলো কে জানে। কাজের জন্য তাকে সব থেকে বেশি ফোন আরশাদই করে, তবে আজকাল আর তার প্রয়োজন হয় না। এক বাড়িতে থেকে আরশাদ চাইলেই ডেকে পাঠাতে পারে তাকে। ওরা বই ঘাটাঘাটি রেখে সোফায় গিয়ে বসলো। মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে আশফিয়ার নাম। সর্বনাশ করেছে। বিয়ের ওই ঘটনার পর থেকে তার কোনো রকম কথা হয়নি আরশাদের আপার সঙ্গে। আশফিয়া নির্ঘাত প্রচণ্ড রেগে আছে। ওরা মনে মনে প্রস্তুতি নিল ফোন রিসিভ করতে প্রচণ্ড এক ধমক খাওয়ার।
ওরা ফোন রিসিভ করে ভয়ে ভয়ে বলল। আপা ভালো আছেন? অপর প্রান্ত থেকে শোনা গেল আশফিয়ার কঠিন গলা। তুমি আমাকে আপা ডাকবে না, খবরদার ডাকবে না। ওরা হকচকিয়ে গিয়ে বলল। কেন আপা? কারণ মন থেকে আমাকে বোন বলে মনে করো না। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললে, অথচ আমি কিছুই জানলাম না। ওরা জানতো এমন কিছুই হতে যাচ্ছে, ওরা ভেবে পায় না। বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আরশাদ কি করে পারলো মা এবং আপার অনুমতি না নিয়ে? বিয়েটার কোনো ভিত্তি না হয় তার কাছে নেই, কিন্তু মানুষের কাছে তো আছে। মানুষ তো সত্যিকারের বিয়ে ভেবেই বসে আছে। ওরা ইতস্তত করে বলল। আপা আসলে আশফিয়া গম্ভীর গলায় বলল। থাক, কিছু বলতে হবে না তোমাকে। আমি অবাক হয়ে যাচ্ছি। আমার আপন ভাইয়ের বিয়ের খবর নাকি আমাকে নিউজ থেকে জানতে হচ্ছে। ওরা চুপ করে রইল। মানুষ প্রচন্ড রেগে গেলে তার সঙ্গে কোনো প্রকার কথায় না যাওয়াই উত্তম। এত বছর আরশাদের রাগের সঙ্গে যুদ্ধ করে অন্তত এতটুকুই ওরা শিখেছে। আশফিয়া আবারও থমথমে গলায় বলল। আরশাদ না হয় আস্ত একটা বেয়াদব, আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করেনি। কিন্তু তুমি কি করলে ওরা? তুমি একটাবার আমাকে জানাতে পারলে না? তোমার কাছ থেকে অন্তত এতটুকু তো আশা করা যায়। ওরা অনুতপ্ত স্বরে বলল। সরি আপা, আমার ভুল হয়ে গেছে। হয়েছে হয়েছে, আর সরি বলে কি হবে? তুমি এখন কোথায়? আরশাদের বাড়িতে? জি। আরশাদ কোনো খারাপ ব্যবহার করছে না তো? জি না আপা সব। কথাটা শেষ করতে গিয়েও করলো না ওরা। এমনিতে আশফিয়া এতটা রেগে আছে, তার উপরে ওরার মুখে স্যার, শব্দটা শুনে সেই রাগে তীব্রতা না জানি কতটা বেড়ে যায়। কোনো খারাপ ব্যবহার করবেন কেন? করলে বলবে, উপর থেকে নিচ পর্যন্ত ধুয়ে ফেলবো ওকে। সুপারস্টার আরশাদ হক, যার রাগে পুরো ইন্ডাস্ট্রি কেঁপে ওঠে, তাকে উপর থেকে নিচ পর্যন্ত ধুয়ে ফেলার কথা বলছে আশফিয়া। বড় বোনেরা এমনই হয়। ভাইদের প্রতি তাদের ভালোবাসা, রাগ, এই দুটোই প্রকাশের কোনো সীমারেখা থাকে না। আশফিয়া কণ্ঠস্বরে রাগে সেই রেশটা রেখেই বলল। আমি আরশাদকে বলেছি তোমাকে যেন কোনোদিন কোনো কষ্ট না দেয়। ও আমাকে কথা দিয়েছে, যদি কথার বরখেলাপ করে আমাকে জানাবে। জি আপা। আর শুনো ওরা, আমি দেশে ফিরছি। ওরা অবাক গলায় বলল। তাই নাকি? কবে? সেটা বলতে পারছি না, কিন্তু কাজ শেষ করে যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা করব। তারপর আমি আর মা বড় করে তোমাদের নিয়ে আমাদের সিলেটের বাড়িতে একটা অনুষ্ঠান করব। ওরা চিন্তিত গলায় বলল। কিন্তু আপা স্যার, মানে উনি তো রাজি হবেন না। আশফিয়া তেজি গলায় বলল। কোনো ভালো জিনিসে রাজি হয় তোমার উনি? আশা যদি আসতে না চায় না আসবে, ওকে কোনো দরকার নেই আমাদের। তুমি আসলেই হবে। তুমি আসবে, মা তার নতুন বউকে বরণ করে ঘরে তুলে নেবে, আত্মীয় স্বজনরা তোমাকে দেখবে। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। আচ্ছা ঠিক আছে। ওরা বেশ বুঝতে পারছে আরশাদের বিয়ে নিয়ে তার মা এবং আপা আনন্দে আত্মহারা। তারা তো ধারণা করে রেখেছিল আরশাদ এই জীবনে আর কোনোদিনই বিয়েই করবে না। তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে আরশাদ যে শেষমেশ বিয়ে করেছে, এতেই তারা খুশি। তবে ওরা ভয়ে আছে এই বিয়ের সত্যতা জানার পর তাদের প্রতিক্রিয়া কি হবে। ওরার মনে হচ্ছে বিরাট বড় ভুল হয়ে গেছে। এই দুজনার কাছ থেকে সত্য গোপন করা উচিত হয়নি। তারা দুজনে যে পরিস্থিতিতে চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছে, এই সত্যিটা জানিয়ে দিলেই ভালো হতো। ওরা শোনো, জি আপা। আমার ভাইটাকে দেখে রাখবে। আশফিয়ার কণ্ঠস্বর ক্রমেই নরম হতে শুরু করেছে। আগে সেই রাগটা আর লক্ষ্য করা যাচ্ছে না। আশফিয়া নরম সুরেই বলল। তুমি তো জানোই আরশাদ কেমন পাগল। রেগে গেলে পৃথিবীর কোনো কিছু তোয়াক্কা করে না। তবে কি জানো তো, ওর মনটা অনেক বড়, তোমাকে সারা জীবন ভালো রাখবে। আরশাদকে যে কথা বলেছি তোমাকেও বললাম, ওকে কোনোদিন কষ্ট দেবে না। ছেলেটা এই জীবনে অনেক কষ্ট পেয়েছে। বিচিত্র এক হাওয়া বয়ে গেল অরার গা বেয়ে। এ জীবনের প্রতিটা পদে পদে আরশাদ কতটা কষ্ট পেয়েছে খুব ভালো করেই জানে ওরা। এও জানে একটা নতুন জীবন আরশাদের জন্য কতটা প্রয়োজনীয়। সে জীবনে আর আক্ষেপ থাকবে না, কষ্ট থাকবে না। সমাজ আশা করছে সেই নতুন জীবনটা একমাত্র ওরাই দিতে পারে তাকে। কিন্তু প্রকৃতপক্ষে তা কি কোনোদিনও সম্ভব? ওরা আবারও বসলো বই নিয়ে, কিন্তু মনোযোগ কিছুতেই ফেরাতে পারছে না। তার মস্তিষ্ক ওই একটা কথাতেই আটকে আছে। ওকে কোনোদিন কষ্ট দেবে না। ছেলেটা এই জীবনে অনেক কষ্ট পেয়েছে। ওরাকে আরশাদকে কষ্ট দেওয়ার বা কষ্ট না দেওয়ার কেউই না। সে তো কেবলই আরশাদের ম্যানেজার, যাকে সে পরিস্থিতির চাপে পড়ে 1 বছরের জন্য বিয়ে করতে বাধ্য হয়েছে।
এই সহজ সত্যিটা তো সহজভাবেই গ্রহণ করেছে এবং সে তো চায় যত দ্রুত সম্ভব এই বিয়ে থেকে বেরিয়ে আসতে। তবুও কেন অরার হৃদয়ের ছোট্ট একটা অংশ চাইছে আরশাদকে ওই নতুন জীবনটা দিতে। অরা মনে মনে চিৎকার করে বলল, আমি পাগল হয়ে যাচ্ছি। এই বিয়েটার পর থেকে তার চিন্তা চেতনা স্বাভাবিক পর্যায়ে নেই। তার চিন্তার জগতে প্রায় সবটা জুড়ে আজকাল কেবল আরশাদেরই বিচরণ। এমনটা হওয়ার কোনো কারণ তো নেই। সে তো দেশের অসংখ্য মেয়েদের মতো আরশাদের প্রেমে হাবুডুবু খাচ্ছে না। তাহলে এ কেন হচ্ছে এমনটা? এসব কি ওরা? আরশাদের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই আটকে উঠল অরা। আটকে ওঠার কোনো কারণ তো নেই। এটা আরশাদের বাড়ি, আরশাদের লাইব্রেরি। তার যখন যেখানে খুশি ঘুরে বেড়াতে পারে। আরশাদ নিয়ে চিন্তায় এতটাই মগ্ন হয়ে পড়েছিল অরা যে আচমকা চোখের সামনে তাকে দেখে রীতিমতো চমকে উঠেছে। মনে মনে আবারও বলল অরা। আমি পাগল হয়ে যাচ্ছি। আরশাদ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বইগুলোর দিকে তাকিয়ে অবাক গলায় বলল। বইগুলো সব নিয়ে এসো কেন? শুকনো ঢোক গিলল অরা। বিশাল ভুল হয়ে গেছে। লাইব্রেরির বইগুলো গোছাতে আসার আগে একবার আরশাদের অনুমতি নিলে ভালো হতো। বইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে দেখে এবার নির্ঘাত রেগে যাবে আরশাদ। অরা কম্পিত স্বরে বলল, স্যার, বুক শেলফে বইগুলো এলোমেলো হয়ে পড়েছিল, ভাবলাম গুছিয়ে রাখি। আরশাদ ভ্রু কুচকে তাকিয়ে রইল অরার দিকে। মেয়েটার দু চোখে বিচিত্র ভয় খেলা করে বেড়াচ্ছে, হাত পা রীতিমতো কাঁপছে। আরশাদ ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা নিয়ে বলল, তুমি আমাকে খুব ভয় পাও না? অরা চুপ করে রইল। ভয় যে পায় এতে কোনো সন্দেহ নেই। বইগুলোর দিকে তাকিয়ে আরশাদ বলল, তুমি আমাকে খুব ভয় পাও না? সরি স্যার। আরশাদ বিরক্ত গলায় বলল, কথায় কথায় সরি বলে অভ্যাসটা বাদ দাও। জি স্যার। ভালোই হয়েছে, বইগুলো এতদিন অযত্নে পড়েছিল। তোমার বই পড়ার শখ আছে নাকি? জি স্যার, আমি তো রোজ সন্ধ্যায় বই নিয়ে এখানেই বসে থাকি। ভেরি গুড। তাহলে বইগুলো যত্ন দায়িত্ব এখন থেকে তোমার। আমি তো পড়া ছেড়ে দিয়েছি, তবুও এই লাইব্রেরিটা রেখে দিয়েছি কথার জন্য। অরা ভয়ে ভয়ে বলল। আবার পড়া শুরু করলেই তো পারেন স্যার। আরশাদ ছোট দীর্ঘশ্বাস গোপন করে বলল। সময় কোথায়? অরা চুপ করে রইল। আরশাদ আবারও বলল, তোমাকে আজ একটা কাজ করতে হবে ওরা। কি কাজ স্যার? একটু পর সারা বেলা থেকে একজন সিনিয়র সাংবাদিক আসবে আমার ইন্টারভিউ নিতে। সে যাতে বুঝতে পারে বাড়িতে তুমি আসো। বেশি কিছু করতে হবে না। ইন্টারভিউ চলাকালীন তার সামনে দিয়ে এক ঘর থেকে অন্য ঘর যাবে। কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেবে। অরা বেশ ভালোই করে বুঝতে পারছে কেন এই কাজটা আরশাদ করতে বলল তাকে। সাংবাদিক বাড়িতে এসে অরাকে দেখতে না পারলে নতুন করে আবার কথা উঠবে। প্রশ্ন উঠতে পারে নতুন বিয়ের পরও কেন একসঙ্গে থাকছে না আরশাদ এবং অরা। তাহলে কি সত্যি ভিডিও ভাইরাল হবার পরে চাপে পড়ে বিয়ে করেছে তারা? সত্যিটা কিছুতেই জানতে দেওয়া যাবে না কাউকে। তাই তো গুজব মুক্ত থাকার জন্য আরশাদ সাংবাদিকদের সামনে যেতে বলল অরাকে। ছেলেটার বুদ্ধি আছে, শুধু শুধু তো আর দেশের এত বড় সুপারস্টার নয়। বসার ঘরে সোফায় গম্ভীর ভঙ্গিতে বসে আছে আরশাদ, তার হাতে জ্বলন্ত সিগারেট। সিগারেটে লম্বা এক টান দিয়ে বিরক্ত দৃষ্টিতে তাকালো তার মুখোমুখি বসে থাকা মানুষটার দিকে। আফজাল রহমান সারাবেলা পত্রিকার সিনিয়র সাংবাদিক। সেই তখন থেকে লোকটা ডায়েরির পাতা উল্টেই যাচ্ছে। আরশাদকে কোন কোন প্রশ্ন করবে তা আগে থেকে ঠিক করে নিচ্ছে হয়তো। সাধারণত কেবল সিনেমা মুক্তির আগেভাগে পত্রপত্রিকায় ইন্টারভিউ দেয় আরশাদ। সাংবাদিকদের মুখোমুখি হওয়াটা তার জন্য স্বাচ্ছন্দ্যের কোনো বিষয় না। তবে আজকের এই ইন্টারভিউতে রাজি হওয়ার পেছনে যুক্তি হলো কাজ নিয়ে কথা বলা। ভিডিও ভাইরাল ও বিয়ের পরে মিডিয়ার সামনে আসেনি আরশাদ। দর্শক এখনও ওই দুটো ঘটনা ভুলতে পারছে না। এখনও মানুষ নিজ দায়িত্বে বই নিয়ে নিজেদের মত প্রকাশ করছে। আরশাদ চায় না দর্শক তার ব্যক্তিগত জীবন নিয়ে মেতে থাকুক। দর্শক তাকে কাজের মাধ্যমে চিনেছে, কাজের মাধ্যমেই ভালোবেসেছে। দর্শকের সকল আকর্ষণ নিজের কাজের দিকে ফিরিয়ে নিতে আরশাদ আজকের ইন্টারভিউতে কাজটাকে বেশি প্রাধান্য দেবে। আফজাল মোবাইল ফোনের ভয়েস রেকর্ডার অন করে টেবিলের উপর রাখতে রাখতে বলল, শুরু করি আরশাদ ভাই। আরশাদ ছোট্ট করে বলল, কেমন আছেন আরশাদ ভাই? এই তো আপনি। আফজাল অতি উৎসাহ নিয়ে বলল, আমি তো আগে থেকেই দারুণ ছিলাম, আপনাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। কতদিন পর দেখা বলেন তো? অনেকদিন তো হলো, শেষবার দেখা হয়েছিল আপনার অফিসে। মনে আছে দেখছি। আরশাদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। এই স্মৃতিশক্তি কাজের ক্ষেত্রে তাকে অনেকটাই সহায়তা করে। অন্যান্য অভিনেতাদের যেখানে সংলাপ মুখস্থ করতে করতে হিমশিম খেতে হয়, সেখানে স্ক্রিপ্টের পাতায় একবার চোখ বোলালেই দীর্ঘ সময়ের জন্য সংলাপগুলো মনে থাকে তার। অবশ্যই স্মৃতিশক্তির জন্য কম ঝামেলা পোহাতে হয়নি তাকে। কিছু কিছু যন্ত্রণাদায়ক স্মৃতি থাকে যা মানুষ চিরকালের জন্য ভুলে যেতে চায়, তবে আরশাদ ভুলাতে পারে না। মনে হয় যেন এই ভয়ঙ্কর স্মৃতিগুলো তার মস্তিষ্কে পাকাপোক্তভাবে গেঁথে আছে। আফজাল হাসি মুখে বলল,
বিয়ের জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন আরশাদ ভাই। আপনার নতুন এই জীবন অনেক অনেক ভালো কাটুক। আরশাদ প্রত্যুত্তরে কিছু বলল না, মুখোমুখি যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। তো আরশাদ ভাই, বিয়ের পর জীবন কেমন কাটছে? আরশাদ গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করতেই হবে? একেবারেই না। ইনফ্যাক্ট আমরা তো আপনার বিয়ে নিয়ে খুব নিউজও করিনি। অন্যান্য পত্রিকা যেখানে 7-8টা করে নিউজ করেছে, সেখানে আমরা মাত্র একটা, তাও আবার আপনার বিয়ের পরের দিন নিউজ করেছি, শুধুমাত্র একটা কারণে, আপনি পার্সোনাল লাইফ নিয়ে বাড়াবাড়ি পছন্দ করেন না। মনে মনে বিরক্তির দীর্ঘশ্বাস ফেলল আরশাদ। সাংবাদিকদের এই এক বাজে স্বভাব, নিজেদের পত্রিকার গুণগান করা। আরশাদ অপেক্ষা করছে কখন এই গুণগান পর্ব শেষ হলে সে সিনেমার আলাপটা শুরু করতে পারবে। আফজালের কথার মাঝে হঠাৎ আরশাদের নির্দেশ অনুযায়ী ওরা দোতলা থেকে নিচতলায় নেমে এলো। ওরাকে দেখেই আফজাল তার কথা থামি উৎফুল্ল গলায় বলল, আরে ভাবি, কেমন আছেন? আফজালের মুখে ভাবি? ডাকটা শুনে ওরা সমস্ত শরীর অসাড় হয়ে এলো। এই ডাকে কেউ কোনোদিন ডাকেনি, ডাকবার কথাও না। পৃথিবী ওরাকে আরশাদের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়েছে, এ ব্যাপারটা মোটেও হজম করা যাচ্ছে না। অথচ কেউ জানে না সবটাই তাদের অভিনয়। 1 বছরের সংসার খেলা শেষে দুজন চলে যাবে আলাদা রেস্তোরাঁয়। ওরা চায় না কেউ তাকে আরশাদের স্ত্রী ভেবে বাড়তি সম্মান করুক। সে তো কেবলমাত্র আরশাদের ম্যানেজার।